বর্তমান পৃথিবীতে মুসলমানদের সাথে যা ঘটতেছে এটা কোনো নতুন ঘটনা না। আজ থেকে প্রায় 1000 বছর আগেও মুসলমানদের অবস্থা প্রায় একই রকম ছিল। ঠিক সেই সময় সেই যুগের তরুণরা একটি সিদ্ধান্ত নেয়, এই পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নেবে এবং মুসলমানদের আবার বিশ্বের সুপার পাওয়ার বানাবে। ঠিক তখনই আফগানিস্তানের এক ছোট্ট এলাকা থেকে উঠে আসা এক তরুণ ছেলে, তার নাম ছিল শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরি। গৌরি তার বড় ভাইয়ের সাথে মিলে আফগানিস্তানের ছোট্ট একটা অঞ্চল থেকে একটি নতুন সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করে, যা পরবর্তীতে ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুসলিম শাসনের ভিত্তি তৈরি করে। যখন গৌরির সাম্রাজ্যের শক্তিশালী হয়ে ওঠে তখন সেই সিদ্ধান্ত নেয় এবার সময় এসেছে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করার, ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। অন্যদিকে সেই সময় মিশর থেকে আরেকজন তরুণ উঠে আসে, যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল জেরুজালেম পুনরুদ্ধার করা, আর তার নাম ছিল সালাউদ্দিন আইয়ুবীর। যখন গৌরি তার সেনাবাহিনী নিয়ে ভারত আক্রমণের উদ্দেশ্যে রওনা হয় তখন তার সামনে ছিল এক ভয়ঙ্কর মরুভূমি, কারণ অন্য পথ ছিল অন্য শাসকের নিয়ন্ত্রণে। এই মরুভূমি এতটাই কঠিন ছিল যে সেখানে খাবার বা পানির কোনো ব্যবস্থাই ছিল না। তার সৈন্যরা এতটাই তৃষ্ণার্ত হয়ে পড়ে, ইতিহাসে বলা হয় যে তারা তাদের নিজেদের ঘোড়ার রক্ত পর্যন্ত পান করতে বাধ্য হয়েছিল। অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে তারা মরুভূমি পার করে, কিন্তু মরুভূমি পার করতেই তাদের সামনে দেখতে পেল ভারতবর্ষের বিশাল এক সেনাবাহিনী তাদের জন্য অপেক্ষা করতেছে। গৌরির বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয় এবং ভয়াবহভাবে আক্রমণের শিকারও হয় তারা। এই যুদ্ধে গৌরি মারাত্মকভাবে আহত হয় আর কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এই ভয়াবহ পরাজয়ের পর গৌরি বুঝতে পারে ভারত জয় করা কোনো সহজ কাজ না, কিন্তু সে হার মানেনি। পরবর্তী 12 বছর ধরে সে নিজেকে আরো শক্তিশালী করে তোলে। প্রথমে সে উত্তর পশ্চিমের অঞ্চলগুলো নিজের নিয়ন্ত্রণে নেয়, যাতে আর কখনোই সেই মরুভূমি দিয়ে আক্রমণ করতে না হয়। ঠিক তখনই তার কাছে একটি চিঠি আসে, যেখানে লেখা ছিল জেরুজালেমের বিজয়ের খবর। এই চিঠি পাঠিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই খবর গৌরিকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, যেমন যদি আজ কেউ এসে বলে ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। এরপর ঠিক 12 বছর পর পুরো প্রস্তুতি নিয়ে গৌরি আবার ভারত আক্রমণ করে। সে একের পর এক অঞ্চল দখল করতে থাকে এবং অবশেষে একটি গুরুত্বপূর্ণ দুর্গ দখল করে। সেই সময় সেই অঞ্চলের রাজা ছিল এক তরুণ পৃথ্বীরাজ চৌহান। দুই বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়। একদিকে ছিল ভারতবর্ষের 50,000 সৈন্য, অন্যদিকে গৌরির ছিল মাত্র 20,000 সৈন্য। যুদ্ধ শুরু হতেই গৌরি আক্রমণ চালায়, কিন্তু সংখ্যায় কম হওয়ায় তার বাহিনী পিছিয়ে পড়ে। গৌরি নিজেও মারাত্মকভাবে আহত হয় এবং আবারও পরাজিত হয়ে ফিরে যায়, কিন্তু এবারও সে হাল ছাড়েনি। সে তার জেনারেলদের শাস্তি দেয় যারা যুদ্ধ থেকে পালিয়েছিল এবং নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। মাত্র 1 বছরের মধ্যে সে আবার বিশাল বাহিনী তৈরি করে এবং পুনরায় ভারত আক্রমণ করে। এইবার দুই বাহিনী আবারও মুখোমুখি হয়। এবার সংখ্যার পার্থক্য আরো বড়। পৃথ্বীরাজের প্রায় 1 লক্ষ সৈন্য আর গৌরির ছিল অনেক কম সৈন্য। এইবার গৌরি এক অসাধারণ কৌশল নেয়। সে রাতে নিজের ক্যাম্পে আগুন জ্বালিয়ে রাখে, যাতে শত্রুপক্ষ ভাবে সে সেখানেই আছে, কিন্তু আসলে সে গোপনে নিজের সেনাবাহিনী নিয়ে শত্রুর খুব কাছে গিয়ে অবস্থান নেয়। ভোর হওয়ার আগেই হঠাৎ আক্রমণ করে। পৃথ্বীরাজের সৈন্যরা বিশৃঙ্খলা হয়ে পড়ে। গৌরি তার সৈন্যদের 4 ভাগে ভাগ করে, ঘোড়সাওয়ারি ও তীরন্দাজদের নিয়ে ঘিরে আক্রমণ চালায়। 4 দিন ধরে এই আক্রমণ শত্রু ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় গৌরি তার 12,000 এলিট সৈন্য নিয়ে সরাসরি কেন্দ্রে আঘাত হানে এবং অবশেষে এই যুদ্ধে জয়লাভ করে। এই বিজয়ের মাধ্যমে গৌরির জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ হয়। ভারতবর্ষে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। পরে সে কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দেয় আরো অঞ্চল দখল করার জন্য। আইবেক অল্প সময়ের মধ্যেই বাংলা পর্যন্ত এলাকা দখল করে নেয়। গৌরির সাম্রাজ্য আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত হয়। অন্যদিকে সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম জয় করে। এই সময় মুসলমানরা আবার শক্তিশালী হয়ে ওঠে। গৌরির কোনো সন্তান ছিল না। তাকে যখন জিজ্ঞেস করা হয় তারপর এই সাম্রাজ্য কে সামলাবে,
সে বলে, অন্যান্য রাজাদের হয়তো 1-2টা ছেলে আছে, কিন্তু আমার হাজারো ছেলে আছে। এই দাস সৈন্যরাই আমার প্রকৃত উত্তরাধিকারী। শেষ পর্যন্ত একদিন মাগরিবের নামাজের সময় গরি নামাজ পড়তেছিল। পিছন থেকে কিছু লোক তার উপর এসে আক্রমণ করে আর তাকে বারবার ছুরি মারে এবং সেখানেই গরির মৃত্যু হয়। মুহাম্মদ গরি এইভাবেই মৃত্যুবরণ করেন। তবে গরি যে বছর মারা যান সেই বছরেই ইতিহাসে আরো একটি বড় নাম উঠে আসে, চেঙ্গিস খান, যিনি পরবর্তী ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলেন।